আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের কোয়েশ্চেন ভিউতে 10-12টা কোয়েশ্চেন একটু আপডেট বা একটু উত্তর একটু ভুল হয়েছে, যেগুলো আমরা কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আমাদের একেবারে অ্যানাউন্সমেন্টে আছে এবং অনেক ব্যাখ্যা দিয়েছি কোয়েশ্চেনের। অনেক কোয়েশ্চেন অনেকভাবে অনেকে অনেক কোয়েশ্চেন করছেন, অনেকবার উত্তর দিয়েছি। আপনাদের সেই কোয়েশ্চেনগুলোই আমি নোট করেছি। আমি প্রথমে আমার নোট করাগুলো আমি বলবো, এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে তখন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি শেষ করার পরে আমি প্রায় 30টা কোয়েশ্চেন আমি আলোচনা করব। তো আসি একেবারে আমি টোটালি চলে যাই, ডিসক্রিপশনে চলে যাই। আর সকলকে স্বাগত জানাই। সেটা হলো আমি একেবারে বরগুনার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের সাথে যুক্ত হলাম। তো যাই হোক, অনেকদিন আসার কথা ছিল কিন্তু আমি সুযোগ পাইনি। ভাবছিলাম যে এখানে নেটওয়ার্ক পাবো না, কিন্তু দেখা গেল যে কিছু কয়েকদিন ধরে দেখলাম যে না সম্ভব, তাই আমি এখানে যুক্ত হলাম। ওকে, আপনাদের কনফিউশনের কোশ্চেন ছিল, যেমন 1 নম্বরে বলা যায়, তাদের কোশ্চেন ছিল যে অনেকেই যে জাতীয় শিক্ষক দিবস নিয়ে অনেকের মধ্যে অনেক কোশ্চেন, যে জাতীয় শিক্ষক দিবস কবে। আসলে জাতীয় শিক্ষক দিবস হলো 19 জানুয়ারি। যদি বলতো বিশ্ব শিক্ষক দিবস, তাহলে সেটা হতো 5 অক্টোবর। অর্থাৎ আপনারা অনেক সময় দেখেন কোশ্চেনের মধ্যে লেখা থাকে জাতীয় শিক্ষক দিবস, কিন্তু আপনি পড়েছেন বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর। এর জন্য আপনি মনে করেন এই প্রশ্নটা আপনার ভুল। আসলে ভুল না, আসলে আমরাই ভুল। যেখানে বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর, জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি। আচ্ছা দেখি তো পারেন কিনা, বলেন তো বিশ্ব ছাত্র দিবস কবে? বিশ্ব ছাত্র দিবস কবে? বিশ্ব ছাত্র দিবস কবে? কমেন্ট করে একটু দেখান। বিশ্ব ছাত্র দিবস দেখে কে পারেন। বিশ্ব ছাত্র দিবস কবে? বিশ্ব ছাত্র দিবস কবে? বিশ্ব ছাত্র দিবস কবে? আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু হেল্প করেন, শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন। একজন ইউসুফ রানা, থ্যাংক ইউ ভেরি মাচ, তিনি উত্তর দিয়েছেন বিশ্ব ছাত্র দিবস 15ই অক্টোবর। বিশ্ব ছাত্র দিবস 15 অক্টোবর। আচ্ছা বলেন তো জাতীয় শিক্ষা দিবস কবে? জাতীয় শিক্ষা দিবস কবে? জাতীয় শিক্ষা দিবস জাতীয় শিক্ষা দিবস কবে? আচ্ছা বলেন তো জাতীয় বই দিবস কবে? গ্রন্থ দিবস। এবং আন্তর্জাতিক গ্রন্থ দিবস কবে? জাতীয় শিক্ষা দিবস কবে? জাতীয়
17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর। জাতীয় গ্রন্থ দিবস 1 জানুয়ারি। জাতীয় গ্রন্থ দিবস, আন্তর্জাতিক গ্রন্থ দিবস 23 এপ্রিল। তার মানে জাতীয় শিক্ষক দিবস বললে সেটা 19 জানুয়ারি, বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর, বিশ্ব ছাত্র দিবস বললে 15 অক্টোবর, জাতীয় শিক্ষা দিবস 17 সেপ্টেম্বর, জাতীয় গ্রন্থ দিবস 1 জানুয়ারি এবং আন্তর্জাতিক গ্রন্থ দিবস 23 এপ্রিল। আপনাদের 2 নম্বরে কনফিউশন ছিল কর দিবস কবে। এটা আমাদের বইতে যেটা ছিল সেটা ছিল আয়কর দিবস, কর দিবস লিখে আয়কর দেয়া। এটা আসলে বিগত প্রশ্ন, অনেক সময় আয়করকে কর হিসেবে চালিয়ে দেয় যদি কর দিবস আলাদা করে না থাকে। কর দিবস, জাতীয় কর দিবস, জাতীয় কর দিবস 30 অক্টোবর। আর আয়কর দিবস বা ইনকাম ট্যাক্স দিবস 30 নভেম্বর। আর ভ্যাট দিবস বা মূল্য সংযোজন কর দিবস তার মানে এই তিনটে তো আলাদা করে মনে রাখবেন। কর দিবস 30 অক্টোবর, আয়কর দিবস 30 নভেম্বর, ভ্যাট দিবস 10 ডিসেম্বর। এখন যদি 30 অক্টোবর অপশনে না থাকে আর কোশ্চেন যদি করে আয়কর দিবস কবে, মানে 30 নভেম্বর অপশনে নাই, সরি কর দিবস কবে 30 অক্টোবর অপশনে নাই, তখন আপনি 30 নভেম্বর লাগাবেন, কারণ এরকমের অনেক সময় করকে এবং আয়করকে একই ধরা হয়। 2 নম্বর গেল। আপনাদের কনফিউশন 3 নম্বর কনফিউশন যে জাতীয় আয়ের উৎস, জাতীয় আয়ের উৎস কোনটা, এটা কি আয়কর নাকি রাজস্ব? জাতীয় আয়ের উৎস হলো রাজস্ব, আর রাজস্বের মানে প্রধান উৎস, আমি প্রধান কথা বলতেছি, জাতীয় আয়ের প্রধান উৎস রাজস্ব, রাজস্বের প্রধান উৎস আয়কর। আয়কর আর ভ্যাটের থেকে একটু পার্থক্য, আয়কর একটু বেশি, ভ্যাট থেকে আয়কর 1 লাখ মানে 1000 কোটি টাকার মতো বেশি ছিল লাস্ট অর্থ বছরে। তার মানে আপনাদের কনফিউশন, পরের কনফিউশন আমি এতবার বলছি, আপনাদের গ্রুপে অনেকবার বলা হয়েছে, কিন্তু আপনারা বারবার জিজ্ঞেস করতেছেন, আশা করি এখন কমপ্লিট হবে। গুড, রাজস্ব একজন বলছেন, আচ্ছা ঠিক আছে, লিখতে পারতেছেন আমি, ঠিক আছে, এরপর থেকে আমি একটু স্লোলি যাব। ওকে, নাম্বার 4, সংবিধানে মৌলিক অধিকারের, মৌলিক অধিকার বিষয়ে উল্লেখ আছে কতটি অনুচ্ছেদে? মৌলিক অধিকার বিষয়ে উল্লেখ আছে কতটি অনুচ্ছেদে? এখানে কনফিউশন হয়, বিভিন্ন বই বিভিন্ন ভাবে লিখে থাকে। এখানে মনে রাখবেন একটা কথা, মৌলিক অধিকার সংবিধানের 3য় অনুচ্ছেদে, 3য় অধ্যায়ে, সংবিধানের 3য় অধ্যায় পুরোটাই মৌলিক অধিকার নিয়ে লেখা। তাহলে সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার আছে? 3য় অধ্যায়। 3য় অধ্যায়ে মোট অনুচ্ছেদ 22টি। 3য় অধ্যায়ে 22টি অনুচ্ছেদ আছে।
22টি অনুচ্ছেদ থাকা মানে সবগুলোতেই কিন্তু অধিকার বলের উল্লেখ নাই, কিছু কিছু আছে আইনের সুরক্ষা। যেমন 30 নম্বরে আছে আপনার খেতাব গ্রহণ। এই খেতাব গ্রহণ কখনো মৌলিক অধিকার হতে পারে না, বিদেশি খেতাব গ্রহণ। তার মানে এখানে 22টি অনুচ্ছেদ থাকলেও অধিকার আছে 17টি অনুচ্ছেদে। 17টি অনুচ্ছেদে 18টি অধিকার। 17টি অনুচ্ছেদে 18টি অধিকার, কারণ 28 নম্বরে 2টি অধিকার। আমি আবার বলি, যদি প্রশ্ন হয় সংবিধানের মৌলিক অধিকার সংবলিত অধ্যায় কোনটি, তৃতীয় অধ্যায়। সংবিধানের মৌলিক অধিকার সংবলিত তৃতীয় অধ্যায় অনুচ্ছেদ কতটি, 22টি। যদি প্রশ্ন হয় সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ আছে কতটি অনুচ্ছেদে, 17টি অনুচ্ছেদে। যেমন উপরের প্রশ্নের উত্তর হবে 17টি অনুচ্ছেদে। মৌলিক অধিকার কতটি, সংবিধানে আছে মৌলিক অধিকার কতটি, 18টি। যেমন এখানে আইনের সুরক্ষাটা তো অধিকার না ভাই, অধিকার লঙ্ঘন হলে আপনি কি করবেন, কার কাছে যাবেন, কাকে শাস্তি দিবেন, এগুলো তো আপনার কখনো অধিকার না। মৌলিক অধিকার লঙ্ঘনটা তার অধিকার না। যেমন এই 22টি অনুচ্ছেদের মধ্যে 17টি অনুচ্ছেদে অধিকার সম্পর্কে আছে, আর 17টি অনুচ্ছেদের মধ্যে 18টি অধিকার আছে। তাহলে 28 নম্বর অনুচ্ছেদে আছে 2টি অধিকার। আই থিংক মৌলিক অধিকার ক্লিয়ার। যদি প্রশ্ন করি এখন উত্তর দেন। আমার 1 নম্বর প্রশ্ন করি, উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্নটা হলো সংবিধানে মৌলিক অধিকার সংবলিত অধ্যায়ে কতটি অনুচ্ছেদ আছে? মৌলিক অধিকার সংবলিত অধ্যায়ে কতটি অনুচ্ছেদ আছে? থ্যাংক ইউ শ্রাবণ নদী বলছেন যে কোশ্চেন মানে মৌলিক অধিকার সংবলিত মানে অধ্যায়ে অনুচ্ছেদ আছে 22টি। আমার প্রশ্ন, সংবিধানের কতটি অনুচ্ছেদে অধিকারের কথা বলা হয়েছে? কতটি অনুচ্ছেদে অধিকারের কথা বলা হয়েছে? কতটি অনুচ্ছেদ অধিকারের কথা বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর লিখে তারপর উত্তরটা লেখেন। 2 নম্বর প্রশ্ন, সংবিধানের কতটি অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন নম্বর 2 লিখে তারপর উত্তর করে। আপনারা লিখতেছেন 22টি, আমি তো এটা বুঝতেছি না। 2 নম্বর প্রশ্ন, কতটি অনুচ্ছেদে মৌলিক অধিকার উল্লেখ আছে? কতটি অনুচ্ছেদে মৌলিক অধিকার উল্লেখ আছে? 2 নম্বর প্রশ্ন, 17টি। থ্যাংক ইউ লিমন, উনি বলছেন 17টি। থ্যাংক ইউ। আশা করি মৌলিক অধিকার ক্লিয়ার। প্রশ্ন আমার, সংবিধান অনুযায়ী অধিকার কতটি? 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কতটি? বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কতটি? 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কতটি? হ্যাঁ, অনেকেই 17টি 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। মোসাদ্দেক, সজল হালদার, হাসিবুর রহমান, মাহবুবা মুন্নি, অনেকেই 17টি বলছেন। থ্যাংক ইউ। 3 নম্বর কোশ্চেনটা আমি বোর্ডে লিখে দিছি। 3 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? তিন নম্বর প্রশ্ন 18টি। থ্যাংক ইউ ভেরি মাচ। 18টি বলেছেন। 3 নম্বর প্রশ্নের উত্তর যিনি বলছেন তিনি হলেন মেহরাজ। ওকে,
জনগণের মৌলিক অধিকার 18টি, মৌলিক অধিকার উল্লেখ মৌলিক অধিকার সংবলিত অধ্যায়ে অনুচ্ছেদ 22টি। আমাদের কনফিউশন নাম্বার 4, কনফিউশন 4 নম্বর কনফিউশন হলো বিডি কোন দেশ থেকে বেশি পণ্য আমদানি করে? বেশি পণ্য আমদানি করে, এটা ভারত নাকি চীন? বলছে কোন দেশ থেকে বেশি পণ্য, পণ্য সংখ্যা বলছে। যদি বলতো বেশি আমদানি করে, বেশি আমদানি করলে এখানে টাকার অঙ্ক বোঝায়, এই টাকার অঙ্কে বেশি আমদানি করে চীন থেকে। আর পণ্য সংখ্যা বললে সেটা হবে ভারত থেকে, অর্থাৎ চীন হবে না। বেশি পণ্য আমদানি করে এখানে সংখ্যা, এখানে আমরা 4500টি পণ্য আমদানি করি ভারত থেকে। চীন থেকে চীন আমাদেরকে 8600টি পণ্যের সুবিধা দিবে, আমরা কিন্তু চীন থেকে এতগুলো পণ্য আমদানি করি না। 8600 পণ্য আমাদের সুবিধা দিবে, আমরা যদি আনি তাহলে সুবিধা দিবে। আমরা দেখা যায় চীন থেকে আমদানি করি কম টাকার জিনিস, মানে আমরা বেশি টাকার জিনিস, আর ভারত থেকে আমদানি করি কম টাকার জিনিস। চীন থেকে আমদানি করে ধরেন কম্পিউটার, মোবাইল, তারপরে ধরেন আপনার এই যে কেবল, ইস্পাত, লোহা। আর ভারত থেকে আমদানি করি চাল, ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো। তার মানে এটা অবশ্যই পণ্য সংখ্যা কম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। যখন টাকার অঙ্কে বোঝাবে চীন থেকে বেশি, পণ্যের সংখ্যা বোঝাবে ভারত থেকে বেশি আমদানি করে। কনফিউশন নাম্বার 5, কনফিউশন নাম্বার 5, কনফিউশন নাম্বার 5, আপনাদের আয়তনে তৃতীয় বৃহত্তম দেশ কোনটা? বৃহত্তম দেশ, আয়তনে তৃতীয় বৃহত্তম দেশ চীন না ইউএসএ? আপনারা অনেকেই দেখছি উইকি থেকে একটা লিংক দেন, সেখানে 3 নম্বরে লেখা ইউএসএ আর 4 নম্বরে লেখা চায়না। কিন্তু এই উইকি এটা সবাই সম্পাদনা করতে পারে, এটার সোর্স কখনো সোর্স না। আপনার 2018 সালে ইউএনএফপিএ রিপোর্ট দেখবেন, ইউএনএফপিএ রিপোর্ট, ওখানে আয়তন অনুসারে, জনসংখ্যা অনুসারে দেশগুলো সাজানো। সেখানে 3 নম্বরে থার্ড চায়না এবং 4th বলা হয়েছে ইউএসএ কে, এবং কিছু বেশি, দুইটাই হলো 1,95,000 বর্গ কিলোমিটার, সরি 95, হ্যাঁ 1,95,000 সরি ভাই, সেটা হলো 95 লাখ বর্গ কিলোমিটার, এটাও 95 লাখ বর্গ কিলোমিটার। তবে কিছু বেশি আছে, চায়নায় 400 থেকে 421 মনে হয় বেশি আছে এটার চেয়ে। এটা আপনি যদি ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক দেখেন, ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক, সেখানেও দেখবেন থার্ড চায়না এবং 4th ইউএসএ। এখানে বেসিক্যালি চায়নার টেরিটরি গুলো ধরা হয়, যেমন আপনার তিব্বত, হংকং, মানে তিব্বত, ম্যাকাও, এগুলো ধরলে চায়না বেশি, সেনকাকু, স্পার্টনি। আর ইউএসএ যদি নিজস্ব ভূখণ্ড আর চায়না নিজস্ব ভূখণ্ড দেখা হয় তাহলে ইউএসএ বেশি। কিন্তু ওর টেরিটরি যেগুলো আছে, ওর যারা পাসপোর্ট ব্যবহার করে তারা তো সবাই ওর অন্তর্ভুক্ত হবে। তো সেক্ষেত্রে ইউএনএফপিএ জাতিসংঘের একটি অর্গান, ওরা যেহেতু বলছে থার্ড চায়না, তাই আমাদেরকে চায়না বলতে হবে। এবং আয়তনে তৃতীয় বৃহত্তম দেশ ইউএসএ দাগাবো না, আমরা চীন দাগাবো। তৃতীয় বৃহত্তম দেশ চায়না। আর 1 আর 2 তো আমরা জানি, রাশিয়া 1 নম্বর, কানাডা 2 নম্বর। আর এখানে চীন 3, ইউএসএ 4 আর ব্রাজিল 5।
আয়তনে 1 রাশিয়া, 2 কানাডা, 3 চায়না, 4 ইউএসএ, 5 ব্রাজিল। দেখি 6 আর 7 পারেন কিনা। 6 নম্বর এবং 7 নম্বর আপনাদের জন্য টেস্ট। 1 রাশিয়া, 2 চায়না, 3 ইউএসএ, 3 চায়না, 4 ইউএসএ, 5 ব্রাজিল। 6 এবং 7 কে? 6 নম্বরে কি হতে পারে বলেন? নাম্বার 6। 6 অস্ট্রেলিয়া, 7 ভারত। থমাস পেইন, থমাস পেইন, থমাস পেইন, তাকে থ্যাঙ্কস। তিনি বলছেন 6th হলো অস্ট্রেলিয়া, আর 7th হলো ইন্ডিয়া। 7ম পর্যন্ত জানলেই চলবে, ইন্ডিয়া 7ম, এর জন্য মনে থাকে। আর মনে রাখবেন বাংলাদেশ 95, এই 95তম কথাটা বলছে ইউএনএফপিএ 2018। ওদের 2018 সালে ইউএনএফপিএ রিপোর্টটা খুঁজবেন, দেখবেন 95 নম্বরে বাংলাদেশ লেখা। এবং এটা নিয়ে অনেক কথা আছে, 90 বলে, 95 বলে, 94 বলে। এর হিসেব আসলে আমার মনে হয় না এই কোশ্চেন কেউ করবে, কারণ এটার প্রত্যেকটা সোর্সই অথেন্টিক। প্রত্যেকটা সোর্সই আপনার খুব অথেন্টিক, মানে কি শক্তিশালী সোর্স। তো সেক্ষেত্রে কোনোটাই আপনার ধরা যাবে না। 90, 94, 95 মনে রাখতে হবে, এরপর অপশন দেখে আমাদের দাগাতে হবে। আচ্ছা, আমাদের পরবর্তী যে কনফিউশন নাম্বার 6, কনফিউশন নাম্বার 6 হলো প্রাকৃতিক আইনের উৎস। প্রাকৃতিক আইনের উৎস, এই প্রাকৃতিক আইনের উৎস, এটা আমিও আগে আপনাদের মানে বিভিন্ন যেটাকে বলে, আগে আমিও অন্য উত্তর দিয়েছিলাম, কিন্তু এটা গ্রিক ধর্মীয়, অর্থাৎ ধর্ম হলো উৎস, এটাই কারেক্ট। আর এটা আপনি পাবেন ডক্টর মিজানুর রহমানের আন্তর্জাতিক আইন এই গ্রন্থে। ডক্টর মিজানুর রহমান মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। মিজানুর রহমানের বইতে লেখা আছে এর উৎস সম্পর্কে, যে গ্রিক ধর্ম। এটার সোর্স আমি একেবারে স্ক্রিনশট সহ আপনাদের গ্রুপে আমি দিয়েছি, আপনারা গ্রুপে পেয়েছিলেন। অর্থাৎ এটা কোনো কনফিউশন নাই, এখানে চলে যাবে। কনফিউশন নাম্বার 7, জিরো সাম গেম। জিরো সাম গেম কোনটির উৎস, মানে কোনটি, এর উৎস কোনটি, মানে জিরো সাম গেম কোনটিতে আলোচিত হয়? কোনটিতে আলোচিত হয় জিরো সাম গেম? আমাদের কোশ্চেন ভিউতে, বা আমি বলেছি যেটা কোশ্চেন ভিউতে আছে উদারতাবাদ। জিরো সাম গেম, সরি, কোশ্চেন ভিউতে আছে বাস্তববাদ, দুঃখিত। আর অন্যান্য আপনারা যে বই রেফারেন্স দেন সেখানে লেখা আছে উদারতাবাদ। দেখেন জিরো সাম গেম কনসেপ্টটা কি? জিরো সাম হলো একজনে 1 পেলে আর একজন 0, একজনে 5 পেলে আর একজন 0, একজনে 10 পেলে আর একজন 0। অর্থাৎ এক পক্ষ জিততেই থাকবে আর এক পক্ষ হারতেই থাকবে, এটা হলো জিরো সাম গেম। আর বাস্তববাদের মূল কথা হলো স্টেট হলো প্রধান কর্মক, স্টেট হলো প্রধান কর্মক বা অ্যাক্টর, স্টেট হলো প্রধান কর্মক, এবং রাষ্ট্র তার স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারবে, এবং রাষ্ট্রের স্বার্থ অনুসারে সে প্রতিপক্ষের, যেমন আপনি একটা জিনিস মনে করেন, যখন বিএসএফ আমাদেরকে মারে তখন আমাদের খুব খারাপ লাগে, কিন্তু দেখবেন ইন্ডিয়া কিন্তু ভালো লাগে।
এবার আজকে বাংলাদেশের বিজিবি ইন্ডিয়ান 5 জনকে মেরে ফেলো, আপনি বলবেন যে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি কিন্তু হাততালি দিবেন, কারণ দুইটাই কিন্তু জীবন, ইন্ডিয়ানরাও জীবন, বাংলাদেশেরও জীবন, তো তাদেরকে মারলে ভালো লাগে। অর্থাৎ রাষ্ট্র তার স্বার্থের জন্য একটা বড় ধরনের ক্রাইম করেছে, খুন করেছে, এটাও লিগাল মনে করা হয়। ইন্ডিয়া আমাদেরকে মেরে হাততালি দেয়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে রাষ্ট্র তার স্বার্থের জন্য যদি কোনো অন্যায় করে, পাকিস্তানিরা আমাদেরকে মেরেছে, কিন্তু পাকিস্তানিরা কখনো স্বীকার করবে না যে 71 সালে তারা যে ক্রাইমগুলো করেছে এগুলো তারা অন্যায় করেছে। এরা মনে করে যে না, এটা তারা ঠিক করেছে। অর্থাৎ রাষ্ট্র তার স্বার্থের জন্য যে কোনো অন্যায়কে বৈধ মনে করে, এটা হলো বাস্তববাদী। আর বাস্তববাদে এক পক্ষ 0 থাকে আর এক পক্ষ অঙ্ক, এটা নিঃসন্দেহে বাস্তববাদ। আর উদারতাবাদ হলো 0-0 গেম, 0-0 গেম। 0-0 গেম হলো আমি হারবো না, জিতবো না, এবং এটাকে বলা হয় উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন, এটাকে বলা হয় উদারতাবাদের মূল কথা। আজকে ইন্ডিয়া আমাদের কাছ থেকে ট্রানজিট চায়, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে তিস্তার পানি দিবে না, এটা কখনো উদারতাবাদ হবে না, এটা হবে জিরো সাম গেম। আর যখন হ্যাঁ ইন্ডিয়া আমাকে ট্রানজিট দিবে, আমি ইন্ডিয়াকে ট্রানজিট দেবো, ইন্ডিয়া আমাকে তিস্তার পানি দিবে, অর্থাৎ দুই পক্ষের কেউ জিতবে না, দুই পক্ষের স্বার্থ দেখবে, এবং কেউ হারবেও না, কেউ জিতবেও না, সেটাকে বলা হয় উইন উইন সিচুয়েশন বা 0-0 গেম। আর এই 0-0 গেম হলো উদারতাবাদের মূল কথা। তার মানে যারা উদারতাবাদ বলবে জিরো সাম গেমকে, তারা নিঃসন্দেহে ভুল বলবে। এখন ঠিক আরো একটা প্রশ্ন আপনাদের আছে, আমি 8 নম্বর কনফিউশন এখানে ঠিক করে দিন। নৈরাজ্য, নৈরাজ্য কোনটির মতবাদ? যেটা পরীক্ষা আসছে 38তম বিসিএস আসছে, নৈরাজ্য কোনটির উৎস বা কোনটির অন্তর্ভুক্ত? নৈরাজ্য একটাকে বললাম, রাষ্ট্র যে কোনো অ্যানার্কি করতে পারবে, রাষ্ট্র সবকিছু করতে পারবে, রাষ্ট্র তার স্বার্থের জন্য যা করবে সব বৈধ, এবং এই অ্যানার্কিজম যদি করে থাকে, নৈরাজ্য করে থাকে, তা বাস্তববাদের অন্তর্ভুক্ত। এই নৈরাজ্য অনেকে নব্য মার্ক্সবাদ বলে, ভাই নব্য মার্ক্সবাদ কখনো নৈরাজ্যের কথা বলে না। নিউ মার্ক্সিস্টদের আপনি জীবনে দেখেন, আপনি একজন নব্য মার্ক্সবাদীর কথা বলি, বলিভিয়ার প্রেসিডেন্ট, বলিভিয়ার যিনি প্রেসিডেন্ট, বলিভিয়া না কলম্বিয়া, সরি ওনার নাম কলম্বিয়ার প্রেসিডেন্ট, কলম্বিয়ার প্রেসিডেন্ট, কলম্বিয়ার প্রেসিডেন্ট যিনি নব্য মার্ক্সবাদী, যিনি যে ফার গেরিলাদের মানে অস্ত্র জমা নিয়েছে, ফার গেরিলাদের হত্যা করেনি, কলম্বিয়ার প্রেসিডেন্ট, উনি ছিলেন নব্য মার্ক্সবাদী, এবং তার জীবনী দেখবেন, তিনি মোটরসাইকেল চালায় যান পাহাড় থেকে, একটা পঞ্চ চালায়, এবং মোটরসাইকেলটা বাঁধার জন্য মানে বাঁধার জন্য কোনো তালা ছিল না। সাইমন বলিভার না, কলম্বিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট, আমি ভুলে গেছি, সান্তোস, এই যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ফার্ক গেরিলাদের দমন করার জন্য, মানে দমন করা তাদেরকে অস্ত্র জমা নেওয়ার কারণে। এবং এটা কিন্তু নব্য মার্ক্সবাদী, নব্য মার্ক্সবাদী এনার্কি করে না, এটা বাস্তববাদের কথা। তার মানে এটা আমাদের পশ্চিমবঙ্গ বলে বাস্তববাদ, আর অন্যরা অনেকেই বলে থাকে এটা নব্য মার্ক্সবাদ। এটা নিয়ে আমরা কথা বলছি। আমরা এই বাস্তববাদ পড়েছি ডিপার্টমেন্টে, পলিটিক্যাল সায়েন্সে যারা পড়েন, ইন্টারন্যাশনাল রিলেশনসে যারা পড়েছেন, অথবা যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল থিওরিগুলো পড়েন, আই থিঙ্ক তারা বুঝতে পারবেন যে এটা বাস্তববাদের অংশ। এরপরের কনফিউশন নাম্বার 9, কনফিউশন নাম্বার 9, ঢাকা সিটি কর্পোরেশন কত সালে হয়? ঢাকা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত, ঢাকা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়, কোশ্চেন বুক বলেছে এটা 1990, আর অন্যান্য সোর্স বলেছে 1990। সিটি কর্পোরেশন 1990 সালে, 1990 সালে প্রশাসক নিয়োগ দেওয়া হয়, এটা কখনো সিটি কর্পোরেশন না। এই ঢাকা এর আগে 1978 সালে পৌর কর্পোরেশন হয়, ঢাকা পৌর কর্পোরেশন 1978 সালে।
এরও আগে 1864 সালে ঢাকা পৌরসভা হয়। তাহলে ঢাকা সিটি কর্পোরেশন 1990 সালে, 78 সালে পৌর কর্পোরেশন, 1864 সালে পৌরসভা হয়। 1864 সালে পৌরসভা হয়। এর আগে ঢাকা মানে 1829 সালে ঢাকা জেলা হয়। এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয় 1994 সালে। নির্বাচন সিটি কর্পোরেশন 1990, পৌর কর্পোরেশন 1978, পৌরসভা 1864, জেলা 1929, 1994 সালে নির্বাচন হয়। জেলাটা একটু সমস্যা থাকতে পারে, এটা একটু এটা বাদ দেন, এটা পরে দেখাচ্ছি। এখন ভুল হতে পারে। 1994 সালে সিটি কর্পোরেশনের, তাহলে ঢাকা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত 1990। 90 হবে না, কিন্তু 89 হবে, এটাই কারেক্ট। ঢাকা বিভক্ত হয় 2011 সালে। তার মানে সিটি কর্পোরেশন 89, পৌর কর্পোরেশন 78, পৌরসভা 64, 1864, নির্বাচন 1994, আর ঢাকা বিভক্ত হয় 2011 সালে। আপনাদের পরের কনফিউশন নাম্বার 10, মুজিব বর্ষ কবে শেষ হবে? শেষ নিয়ে একটা ঝামেলা। শুরু কবে দেখি? 17 মার্চ 2000, এবং এটা শেষ হবে কবে? শেষ আমরা জানতাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন হবে 2021 সালের 26 মার্চ। আলোচনাও তাই ছিল। 10 জানুয়ারি যখন স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন করা হয়, 2020 সালের 10 জানুয়ারি থেকে মুজিব বর্ষটা কাউন্টডাউন করা শুরু হয়। তখন থেকে যে ডিজিটাল ঘড়ির মাধ্যমে যে কাউন্টডাউন শুরু হয়, তখনও আমরা জানতাম যে এটা 26 মার্চ শেষ হবে। কিন্তু 17 মার্চ যখন শিশু দিবসে যে বিভিন্ন দূতাবাসে যে স্মারকপত্রটা পাঠানো হয়, সেখানে বলা ছিল যে শেষ হবে 17 মার্চ 2021। আমি নিজেও 26 মার্চ অনেকবার বলেছিলাম, কিন্তু সেটা 17 মার্চের আগে। তাই এটি 17 মার্চ 2021 হবে। সরকারি প্রজ্ঞাপনে এই সোর্সটা হলো সরকারি প্রজ্ঞাপন, এবং সে প্রজ্ঞাপন হলো 2020 সালের 17 মার্চের প্রজ্ঞাপন। দূতাবাসে যে চিঠি পাঠানো হয় সেখানে 17 মার্চের কথা বলা হয়। এমনকি মার্কিন দূতাবাসের যিনি অ্যাম্বাসেডর ছিলেন তিনি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেই পোস্টের মধ্যে লেখা আছে যে মুজিব বর্ষ 17 মার্চ 2022, 17 মার্চ 2021। তাহলে আই থিংক মুজিব বর্ষটা বুঝতে পারছেন। এখন আমার একটা প্রশ্ন, মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হয় কত তারিখে? মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হয় কত তারিখে? আকলিমা উনি বলছেন 26 মার্চ 2021 শেষ হবে। আসলে এটা আগের তথ্য। 17 মার্চ 2020 থেকে এই তথ্য 17 মার্চে হবে, কারণ সরকারি প্রজ্ঞাপনে তাই লেখা। আর আমরা 17 মার্চের আগে 26 মার্চ করতে পারতাম। আমার প্রশ্ন হলো যে মুজিব বর্ষের কাউন্টডাউন কবে শুরু হয়? 7 জানুয়ারি বলছেন সুমাইয়া ইসলাম, উনি ভুল বলছেন। আব্দুস সালাম 10 জানুয়ারি 2020, উনি প্রথম সঠিক উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ আব্দুস সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমাদের নেক্সট কনফিউশন নাম্বার 11। কনফিউশন নাম্বার 11,
আওয়ামী লীগের বাজেট কতটি? আওয়ামী লীগের বাজেট কতটি? এই আওয়ামী লীগের বাজেট শেখ হাসিনা যেদিন বাজেট পাস হয় গত 30 জুন, যেদিন বাজেটটা পাস হয়েছে সেদিনকার কিন্তু শেখ হাসিনার বক্তব্য আমি পার্লামেন্টে শুনেছিলাম। পাস হওয়ার সময় তিনি বলছিলেন যে বঙ্গবন্ধু বাজেট দিয়েছে 3টি আর আমরা বাজেট দিয়েছি 18টি, অর্থাৎ শেখ হাসিনার 18তম বাজেট এবং বঙ্গবন্ধুর 3টি, তার মানে বঙ্গবন্ধুর 3টি প্লাস শেখ হাসিনার 18 ইকুয়াল টু 21টি। 3টি হলো বঙ্গবন্ধু। হাসিনার ভাষণ পেপার পত্রিকায় 21টি, এই 2020-21 অর্থ বাজেট কততম? একটা বাজেট কততম সংসদে উত্থাপিত বাজেট কততম? অর্থাৎ 2020-21 অর্থ বছরের বাজেট আওয়ামী লীগের বললে 21তম বা আওয়ামী লীগের মোট বাজেট 21টি, কিন্তু বাজেট কততম 2020-21 অথবা সংসদে উত্থাপিত বাজেট কততম? যদি বাজেট কততম বলে আপনি সংসদে উত্থাপিত বললে বাজেট হবে 49, সংসদে উত্থাপিত বাজেট 49তম। কারণ হলো সংসদ 49তম, কারণ 96 সালে মানুষের জন্য একটা বাজেট, এটা কারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে এই 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া হয়, যে কারণে বাজেট বললে সেটা হবে 49তম। এখন আমি যদি বলি বাংলাদেশের বাজেট কতটি, নিঃসন্দেহে 2020-21 অর্থ বছরের বাজেট কততম? প্রশ্ন করা হয় যে সংসদে উত্থাপিত বাজেট কততম? অন্তর্বর্তীকালীন বাজেটটি উত্থাপন করেছেন অর্থ উপদেষ্টা এবং তিনি ঢাকা ইকোনমিক্সের ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এখনো 15টি না 21টি? নেট সমস্যা মনে হয়, দেখো না। আচ্ছা আচ্ছা একটুখানি আমাদের নেট চলে আসছে আবার, হ্যাঁ চলে আসছে। আমরা 12 নম্বর কোশ্চেনটা দেখেন, 12 নম্বর যদি দেখা যায় আপনি স্ক্রিনশট দিয়ে নেন। আমি 11 নম্বরে আবার যাচ্ছি, আমি 11 নম্বরে আবার যাচ্ছি। 12 নম্বরটা স্ক্রিনশট দিয়ে রাখেন। অর্থাৎ জিডিপি গণনায় কতটি খাত অন্তর্ভুক্ত? আগে ছিল 15টি, 6 নতুন 6টি খাত যুক্ত হওয়ায় এখন জিডিপির খাত হবে 21টি। আমি 11 নম্বর কনফিউশনে আবার যাচ্ছি। প্রশ্ন ছিল আওয়ামী লীগ বা 2020-21 অর্থ বছরে বাজেটটি আওয়ামী লীগের কততম? আওয়ামী লীগের কততম? এটার উত্তর হবে 21তম। এর সোর্স হলো প্রধানমন্ত্রী যেদিন বাজেট পাস হয় তিনি সংসদে বলেছেন বঙ্গবন্ধুর বাজেট 3টি প্লাস শেখ হাসিনা সরকারের বাজেট 18টি ইকুয়াল 21তম। 21টি আওয়ামী লীগের বাজেট
এখানে আরেকটা প্রশ্ন হলো যে 2020-21 অর্থ বছরের বাজেট কততম? এটি বাংলাদেশের বাজেট বললে হবে 50তম। যদি বলা হয় 2020-21 অর্থ বছরের বাজেট সংসদে উত্থাপিত কততম, তাহলে হবে 49তম। সংসদ কথাটা উল্লেখ থাকলে অথবা পূর্ণাঙ্গ বললে, পূর্ণাঙ্গ বাজেট সংসদে উত্থাপিত বা পূর্ণাঙ্গ বললে তখন হবে 49তম বাজেট। কারণ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের প্রফেসর, 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট দেন। অন্তর্বর্তীকালীন বাজেট দেন। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট প্রদান করেন। ওইটা সহ বাজেট 50টি। তাহলে পূর্ণাঙ্গ অথবা সংসদে উত্থাপিত বাজেট 49টি, আর বাংলাদেশের বাজেট বললে 50টি, অথবা এই অর্থ বছরের বাজেট কততম? 50তম। যদি বলা হয় সংসদে উত্থাপিত তাহলে 49তম, পূর্ণাঙ্গ বললে 49তম। কারণ একটা হলো 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট, যেটা উত্থাপন করেছেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মনে থাকে যেন আওয়ামী লীগের বাজেট হলো 21টি, বঙ্গবন্ধুর 3টি, শেখ হাসিনার 18টি। আপনারা হিসাব করতে পারেন 72, 73, 73, 74, 74, 75। বঙ্গবন্ধু মারা গেছে আগস্টে, তাহলে 75 সালে একটা বাজেট হবে। কিন্তু এই 72, 73 এবং 73, 74 দুটা মিলে একটা অর্থ বছর ছিল। মানে অর্থ বছর দুইটা, কিন্তু বাজেট উত্থাপন করছে একই দিনে। পরের বছর জাস্ট যে প্ল্যানটা ছিল সেটা মানে একটা অনুমোদন করা হয়েছে। তার মানে 3টি। গুড। থ্যাংক ইউ। এটা শায়ের রহমান, তিনি একেবারে ক্লিয়ার করে বলছেন আওয়ামী লীগের বাজেট 21টি, বাংলাদেশের বাজেট 50তম, সংসদে উত্থাপিত বাংলাদেশের বাজেট 49তম। এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন। আই থিংক ক্লিয়ার একেবারে। এবার আমরা পরের কনফিউশনে চলে যাই। খুব ভালো প্রশ্ন। ইউরোপে প্রথম করোনা মুক্ত, 13 নম্বর। ইউরোপে প্রথম করোনা মুক্ত দেশ কে হবে? স্লোভেনিয়া নাকি মন্টিনিগ্রো? খুব ভালো প্রশ্ন। তো আমরা প্রশ্নটা দিয়েছি। খুব মজার একটা কথা হলো, নিউজিল্যান্ড তারা করোনা মুক্ত ঘোষণা করেছিল, বুঝছেন? করোনা মুক্ত ঘোষণা করার পরে কোন গির্জা না কিসের গিয়ে, না গির্জা না, খেলায়, ফুটবল খেলা না, কোন একটা খেলা স্টেডিয়ামে গিয়ে একে আবার 247 জন আবার ধরা পড়ছে। তার মানে করোনা মুক্ত যে কে হবে কে হবে না তা জানা যায় না। বাংলাদেশ থেকে করোনা চলে যাবে, কেমনে চলে যাবে? এমনিতেই চলে যাবে। করোনা খায়া বাজারে গেলে বুঝবেন।
আগে আমি যখন করোনার সময় ডিউটি করতাম পিপি পরে যেতাম। যাক, আজান দিচ্ছে, আমরা আজানের একটু বিরতি, তারপর আমরা আবার মজা করবো না? যা বলছিলাম, মানে আগে পিপিএ পড়লে পাবলিক মনে করতো যে না সে খুব সচেতন। আমি পিপিএ পরে যাইতাম, একটা সময় দেখছি যে মানে মাঝখানে কয়েকদিন পড়ি নাই, এরপর একদিন পড়ছি, এতে কি সবাই তাকাইতেছে কলকশের মতো, যেমন কি যেন মনে করছে। তো এখন এরপরে গ্লোভস পরলে যে, এখন তো গ্লোভস কেউ পরে না, গ্লোভস পরলে তো তাকাই থাকে যে কি পড়ছে এটা কি। আগে কিন্তু তাকাই নাই, আগে মনে করছে যে না তোমার সচেতন। আর এখন পড়লে, এখন মাস্ক পরলে তাকাই থাকে, আসে মুসকি মুসকি আসে। যাক, আল্লাহ মাফ করুক আমাদেরকে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত তাদের প্রতি আল্লাহ বেশি আযাব দিবে না ইনশাআল্লাহ। এই বিশ্বাস থেকে আমরা বলতে পারি আমাদের আযাব ইনশাআল্লাহ চলে যাবে, করোনা চলে যাবে ইনশাআল্লাহ। স্লোভেনিয়া মন্টিনিগ্রো, এক ইন্টারেস্টিং বিষয়। স্লোভেনিয়া প্রথম ঘোষণা করেছে, প্রথম ঘোষণাকারী বললে করোনা মুক্ত যদি ঘোষণাকারী বলে তাহলে স্লোভেনিয়া, এবং ঘোষণা করার 21 দিন পর আবার ধরা পড়ে। এজন্য এটা আর প্রথম করোনামুক্ত দেশ হবে না, কারণ তো করোনামুক্ত হয় না, হওয়ার পরে আবার ধরা পড়ছে। মন্টিনিগ্রোতে এখনো ধরা পড়ে নাই, এখন উত্তর হবে এ। ঘোষণাকারী বললে স্লোভেনিয়া, আর যদি বলে ঘোষণাকারী শব্দ যদি না থাকে তাহলে মন্টিনিগ্রো, অর্থাৎ ও দ্বিতীয় ঘোষণাকারী। কিন্তু ওকে এখনো ধরা না পড়ার কারণে ও এখনো প্রথম করোনামুক্ত দেশ। ক্লিয়ার? তাহলে স্লোভেনিয়া প্রথম ঘোষণাকারী, 21 দিন পর আবার ধরা পড়ে। মন্টিনিগ্রো দ্বিতীয় ঘোষণাকারী, কিন্তু প্রথম করোনামুক্ত দেশ, কারণ ওর এখনো ধরা পড়ে নাই। ধরা পড়লে ও শেষ, আবার নিউজিল্যান্ডের মতো হয়ে যাবে অবস্থা। পৃথিবীতে 9টি দেশ, 9টি দেশ বা অঞ্চলে করোনা এখনো পৌঁছায়নি। এর মধ্যে একটা নাকি উত্তর কোরিয়া, ওরা তো স্বীকারই করে না কি করোনা করোনা। ওকে, কনফিউশন নাম্বার 14। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া অথবা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, চূড়া বা শৃঙ্গ, এখানে অনেকগুলো কথা আছে। তাজিং ডাং, কিউক্রাডাং, আরেকটা হলো কোশ্চেনটা তাজিং ডাং, কিউক্রাডাং, আরেকটা হলো সাকা হাফং। কোনটা দাঁড়াবে? দেখেন, সাকা হাফং সম্পর্কে বেসরকারি একটা সংস্থা বলছে, তারা 2016 সালে এই কথাটা বলছে, সাকা হাফং, যে এটা সবচেয়ে উচ্চতম। তবে এর কোনো সরকারি সোর্স নাই। সরকারি সোর্সে এখনো সর্বোচ্চ হলো তাজিং ডাং।
এটা সর্বোচ্চ 1231 মিটার, আর কিউকোরাডাম এটা হলো 1230 মিটার। এখন যদি অপশনে তাজিংডং না থাকে তাহলে তো কিউকোরাডাম উত্তর হবে। এমন একটা প্রশ্নের মধ্যে কিউকোরাডাম ছিল, তাজিংডং অপশনে ছিল না। আপনারা পাগল হয়ে গেছেন যে কিউকোরাডাম কেন থাকবে, তাজিংডং কেন থাকবে না। বিষয়টা এরকমের না। যেমন একবার প্রশ্ন আসছে নিচের কোনটি আয়তনে বড় দেশ, নিচের কোনটি আয়তনে বড় দেশ, সেখানে অপশনে ছিল ব্রাজিল, চায়না, কানাডা, ইউএসএ। এখন এখানে রাশিয়া অপশনে নাই, তাহলে আপনি রাশিয়া খুঁজবেন কেন? দ্বিতীয় যে সে এখন উত্তর হবে নিচের কোনটি আয়তনে বড়, তার মানে চারটার মধ্যে বড় কানাডা, রাশিয়া অপশনে থাকা লাগবে কেন? তাদের তো অপশনে নাই, কি করলাম দেখা যাবে। এখন যদি মনে করেন বেসরকারি ভাবে বলছে সাকা আপনকে, এখন প্রশ্নের মধ্যে সাকা আপন অপশনে আছে, এটা যদি অপশনে থাকে এটা উত্তর হবেই, কারণ ও জেনে শুনেই প্রশ্নটা করেছে। সাকা আপন যদি প্রশ্নের মধ্যে থাকে অপশনের মধ্যে, মনে রাখবেন ও উত্তরই, কারণ ও এটা জেনে, এই আপডেটটা জেনে কোশ্চেনটা করেছে। এই জন্য ও অপশনে থাকলে অপশন ইকুয়াল আনসার, ও আনসার হবেই। আর যদি ও অপশনে না থাকে তখন তাজিংডং দাগাবেন, যদি এটা থাকে। ও যদি না থাকে তখন কি করবেন? আই থিংক ক্লিয়ার। ওকে, সর্বোচ্চ চূড়া কোনটি? বেসরকারিভাবে সাকা হাফং, এবং এটা অপশনে থাকলে উত্তর হবে। সরকারিভাবে তাজিংডং সর্বোচ্চ 1231 মিটার। তাজিংডং অপশনে না থাকলে আপনি কি করবেন দাগাবেন। অনেক সময় বিষয়টা দিয়ে বলা হয় নিচের কোনটি আগে বা কোনটি বড় বা কোনটা ছোট, এরকমের প্রথমটা বাদ দিয়ে করা হয়, এগুলো চালাকি কোশ্চেনের মধ্যে। কনফিউশন নাম্বার 15, প্রবাসী আয়ে বাংলাদেশ কততম? খুব ভালো প্রশ্ন। প্রবাসী আয় বাংলাদেশ কততম? খুবই গুরুত্বপূর্ণ যে প্রবাসী আয় আমাদের সর্বোচ্চ প্রবাসী আয় অর্জিত হয়েছে গত অর্থ বছরে, 2019-20 অর্থ বছরে 1820 কোটি ডলার। আগের বছরের চাইতে 11% প্রবৃদ্ধি হয়েছে, 11% বেশি বা প্রবৃদ্ধি, 1820 কোটি ডলার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়। এবং এখানে আপনারা দুইটা তথ্য পেয়েছেন, একটা নবম, একটা 11তম। আপনারা কেউ নবম করছেন, 11তম উত্তর হলো কেন? 11তম করছেন, নবম হলো কেন? কিন্তু সোর্স আলাদা। নবম বলছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক বলছে নবম, আর 11তম বলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অর্থাৎ দুইটাই কারেক্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মধ্যে 11তম, ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে নবম। ক্লিয়ার? স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাহলে প্রবাসী আয় 19-20 অর্থ বছরে 1820 কোটি ডলার, আর প্রবৃদ্ধি হয়েছে 11%। যারা লাস্ট কোশ্চেনে পরীক্ষা দিছিলেন তাদের কাছে একটা প্রশ্ন দেখি পারেন কিনা। এই প্রশ্নের উত্তর দেন। 2020 সালে প্রবাসী আয় অর্জনে ক্ষতিগ্রস্ত দেশ হবে প্রথম কে, দ্বিতীয় কে? প্রশ্নটা সবাইকে দিলাম। WEF মিন্স একজন বলছেন এটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। উল্লেখ না থাকলে কোনটা দিবেন? সেখানে অপশনে একটাই উত্তর থাকবে। এমন তারা পাগলা না যে সব অপশনে দিয়ে রাখবে। আর
সোর্স ছাড়া কখনো কোশ্চেন করেন না, কেউ করবে না। কাঁচা হাত কোশ্চেন করলে সোর্স ছাড়া কোশ্চেন করবেন, একেবারে লিখে দিবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে কততম সাল লিখে দিবে, সোর্স লিখে দিবে, জরিপ লিখে দিবে। রহমান তিনি উত্তরটা দিতে পারছেন। আচ্ছা, তার আগে উত্তর দিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। এখানে আসলে ক্ষতিগ্রস্ত দেশ হবে, আমি এশিয়ার কথা বলছি, বিশ্বে না। এশিয়ার মধ্যে প্রথম হবে নেপাল, ক্ষতিগ্রস্ত দেশ প্রথম হবে নেপাল, আর দ্বিতীয় হবে বাংলাদেশ। প্রথম নেপাল, দ্বিতীয় বাংলাদেশ। আচ্ছা, পরের কনফিউশনে চলে যাই। কনফিউশন নাম্বার 16 নম্বর কনফিউশন। কনফিউশনে হলো যে জেআরসি মানে জয়েন্ট রিভার কমিশন বা যৌথ নদী কমিশন, যৌথ নদী কমিশন। এই যৌথ নদী কমিশনের উদ্দেশ্য কি? এটা কি দুটি বিষয় আসছে, নদীর নাব্যতা নাকি বন্যা নিয়ন্ত্রণ? দেখেন, জয়েন্ট রিভার কমিশন, জয়েন্ট রিভার কমিশন বা যৌথ নদী, এটা হয়েছে 1972 সালে, আমাদের স্বাধীনতার পরের বছর। ভারত আমাদের সাথে বিরূপ আচরণ করা শুরু করেছে 72 সালের পর থেকে, পানি বন্টন নিয়ে। ফারাক্কা বলেন, তিস্তা বলেন এবং ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বলেন, সবগুলোই বঙ্গবন্ধু খুন হওয়ার পর থেকে শুরু হয়েছে। বঙ্গবন্ধু ফারাক্কার জন্য অনেক চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত তিনি যখন মারা যান তারপরে 2 বছর পরে 1977 সালে এই ফারাক্কা বাঁধ ইনস্টল করে ইন্ডিয়া। এর আগে কাজ চলছে, থেমেছে 1962 সালে যখন চুক্তি করা আইয়ুব খানের সাথে, তখন থেকে 61 সালে, তখন থেকে কিন্তু এই ফারাক্কা বাঁধের কর্মসূচি চালায়, আগায়, অফ হয়। তো যা হোক, আমাদের কিন্তু তখন এই নদীর নাব্যতা নিয়ে কোশ্চেন হয়নি, বা তখন আমাদের ওই কোশ্চেনটা দেখা দেয়। আপনি জানেন 1740 সাল থেকে আমাদের এ পর্যন্ত বড় বড় 52টি বন্যা হয়েছে, 52টি বন্যা হয়েছে। এবং সেখানে সবচেয়ে বড় বন্যাটা ছিল 1948 সালে একটা বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়। এবং এই বন্যা নিয়ন্ত্রণের জন্য পাকিস্তান সরকার 1959 সালে বন্যা নিয়ন্ত্রণের জন্য পাকিস্তান সরকার তৈরি করেছে ওয়াবদা, ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি। এটার নাম ছিল ওয়াবদা, এই ওয়াবদা নাম ছিল 1969 সালে, যেটাকে বলা হয় পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড, আমরা এখন নাম দিচ্ছি এটা পানি উন্নয়ন বোর্ড বা BWDB, অর্থাৎ বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। এর নাম ছিল আগে ওয়াবদা এবং সেটা 1959 সালে হয়। এই ওয়াবদা বা পানি উন্নয়ন বোর্ডের মূল কথাই হলো বন্যা নিয়ন্ত্রণ করা। আমি একটা প্রশ্ন করি, আপনারা কোশ্চেন বুঝতে পেয়েছেন যে বন্যার পূর্বাভাস দেয় কে? আবহাওয়া অধিদপ্তর দেয়, নাকি নদী কমিশন দেয়, নাকি পানি সম্পদ মন্ত্রণালয়, নাকি পানি উন্নয়ন বোর্ড দেয়? এই পানি উন্নয়ন বোর্ড দেয়। এবং এই পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ে অনেক কাজ বাংলাদেশে ভাটি অঞ্চলে, এবং এখানে ছিল যে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য যদি নদীর নাব্যতা তৈরি করতে হয়, নাব্যতা তৈরি করা হবে, কিন্তু এর উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ করার জন্য নাব্যতা দরকার, নাব্যতা করা হবে, তবে নদীর নাব্যতা এটা প্রধান উদ্দেশ্য ছিল না। তাহলে এখন আমার প্রশ্নের উত্তর দেন, বন্যা নিয়ন্ত্রণে পাকিস্তান গভর্নমেন্ট 1959 সালে করেছে কি? ওয়াবদা, যেটা আমরা এখনো বলে থাকি। এই ওয়াবদাই এখন নাম কি? BWDB বা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড।
এবং এটাই বন্যার পূর্বাভাস দিয়ে থাকে। আর এই যৌথ নদী কমিশনে এটা পানি উন্নয়ন বোর্ড কাজ করে। আপনারা ঢাকায়, আপনারা যারা পান্থপথ সিগন্যালটা চিনেন, যারা ঢাকায় থাকেন বসুন্ধরা থেকে পশ্চিম দিকে, ওখানে দেখবেন ওই পান্থপথে ফার্মগেটের দিকে গেলেই ডান পাশে দেখবেন যৌথ নদী কমিশন আছে। এটা যৌথ নদী কমিশন ছিল টিনের ঘর, এখন এটা বড় বিশাল ভবন হয়েছে। আপনারা দেখবেন বিশাল একটা ভবন, ওখানেই যৌথ নদী কমিশন, ওখানেই পানি উন্নয়ন বোর্ড হেড অফিস। আমার বলতে মতিঝিলে একটা আছে, ওটা ঢাকা। খুব ইন্টারেস্টিং বিষয় যে পানি উন্নয়ন বোর্ডের নিচতলা আগে পানি হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে গেলে বিদ্যুৎ থাকে না। যাক, এটা বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতা হবে না। নেক্সট আমাদের শেষ করতে হবে দ্রুত, আমাদের 18 নম্বর, কনফিউশন নাম্বার 18। রিপাবলিক অফ চায়নার রাজধানী, রিপাবলিক অফ চায়না এর রাজধানী। অনেকে বলছেন এটা রাজধানী কোনটি, উত্তর কোনটা হবে, বেইজিং নাকি তাইপে? সাংহাই হবে না, এটা বেইজিং নাকি তাইপে। রিপাবলিক অফ চায়না এটা হলো বেসিক্যালি তাইওয়ান। এই তাইওয়ানকে বলা হয় রিপাবলিক অফ চায়না। 1949 সালে এর নাম দেওয়া হয় রিপাবলিক অফ চায়না। আর বেইজিং হবে চীন, আর চীনকে বলা হয় পিপলস রিপাবলিক অফ চায়না, পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসি। পিআরসি বা পিপলস রিপাবলিক অফ চায়না এটা হলো চীনের রাষ্ট্রীয় নাম, আর তাইওয়ানের রাষ্ট্রীয় নাম হলো রিপাবলিক অফ চায়না। এটাকে আবার ওরা বলে চীনা তাইপে, অনেক সময় দেখেন লেখা চীনা তাইপে। চীনা তাইপে যা, রিপাবলিক অফ চায়না তা, তাইওয়ানও তা, তাই এর উত্তর হবে তাইপে। যদি পিপলস রিপাবলিক অফ চায়না বলতো তাহলে উত্তর হইতো বেইজিং। কনফিউশন নাম্বার 19, ছোট আয়তনে ছোট প্রশাসনিক বিভাগ কোনটি? এখানে তিনটে নিয়ে আপনারা কনফিউশন, সিলেট, ময়মনসিংহ আর হলো বরিশাল। তারপরে তিনটা নিয়ে কনফিউশন যে প্রশাসনিক বিভাগ ছোট কোনটা। প্রশাসনিক বিভাগ যখন বলে তখন বুঝতে হবে এখানে জেলা সংখ্যা বোঝায়। জেলা সংখ্যা যার যত বেশি সে তত বড় প্রশাসনিক বিভাগ। বাংলাদেশের আয়তনে বড় বিভাগ চট্টগ্রাম, চট্টগ্রামে জেলা আছে 11টি। আর যদি বলা হয় বাংলাদেশ সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ তাহলে সেটা হবে ঢাকা, কারণ তার জেলা হলো 13টা। ঢাকার জেলা 13টা, চট্টগ্রামের জেলা হলো 11টা। সেক্ষেত্রে চট্টগ্রাম আয়তনে বড় হলো বড় প্রশাসনিক বিভাগ হবে না। এখানে দেখেন সিলেটের বিভাগ জেলা 4টা, ময়মনসিংহ 4টা, বরিশাল 6টা। তার মানে প্রশাসনিক বিভাগ ছোট বললে তো বরিশাল এখানে আসেই না। তার মানে এখানে সিলেট এবং ময়মনসিংহের মধ্যে আয়তনে বড় কোনটা এবং কোনটা ছোট, এটা নিয়ে একটু ঝামেলা আছে। এবং যেটা দেখবেন আপনি বাংলাপিডিয়ার সোর্স অনুসারে বৃহত্তর ময়মনসিংহের আয়তন সিলেটের চাইতে, মানে সিলেটের আয়তন যা আছে ময়মনসিংহের আয়তনটা আছে ছোট। তার মানে ছোট প্রশাসনিক বিভাগ যদি ময়মনসিংহ অপশনে থাকে ময়মনসিংহ উত্তর হবে, ময়মনসিংহ না থাকলে সিলেট দাঁড়াবে। অনেক সময় দেখা যায় আগের কোশ্চেন ময়মনসিংহ অপশনে নাই, সিলেট আছে। তবে জনসংখ্যায় ছোট বিভাগ তখন সেটা হবে বরিশাল। অর্থাৎ সিলেট ময়মনসিংহের চাইতে বরিশালের জনসংখ্যা কম। আপনারা জানেন বরিশাল বিভাগের কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার 0 এবং এটা মাইনাস, মানে
4টা জেলা শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার: বরিশাল, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, খুলনা বাগেরহাট। তার মানে এই 4টা জেলা হলো শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার, কিন্তু ছোট বিভাগ বলে সেটা বরিশাল জনসংখ্যায় বৃদ্ধির হারও কম, জনসংখ্যাও কম। এবং কারণ বরিশালের মানুষজন তো ঢাকায় চলে যায়, ঢাকার চট্টগ্রামে চলে যায়। এবং আপনি দেখবেন প্রথম আলোতে সবসময় বরিশালের এন্টি, প্রথম আলো পত্রিকা বরিশালকে ছোট করে সবসময় নিউজ করে। একবার যখন নিউজ আসলো, আদমশুমারি রিপোর্ট আসলো যখন 2012 সালে, তখন রিপোর্টে খুব সুন্দর করে লেখা আসলো যে বরিশাল বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য। এটা কিন্তু ইতিবাচক একটা দিক। সেখানে সে নিউজ করে দিল যে ঢাকা ও বরিশালের বস্তিগুলোতে বরিশালের মানুষ বেশি, মানে বরিশালকে ছোট করে বলছে। অর্থাৎ এখানে নদী ভাঙন হয়, বরিশালে কোনো ইপিজেড নাই, কোনো শিল্প প্রতিষ্ঠান নাই, একেবারে কৃষিভিত্তিক অর্থনীতি, মাছ ধরে, এই গাছপালার শস্য এটা সেটা করে। তো সেক্ষেত্রে বরিশালের মানুষ ঢাকা এবং চট্টগ্রামে চলে যাওয়া তো, এই জন্য তার জনসংখ্যা ছোট বিভাগ। নেক্সট, এরপরে হলো কনফিউশন নাম্বার 20। বিডি কোন দেশে বেশি ওষুধ রপ্তানি করে? এখানে আপনাদের মধ্যে কনফিউশন, এটা কি মিয়ানমার হবে না ব্রাজিল হবে? মিয়ানমার নাকি ব্রাজিল? ব্রাজিল আগে ছিল, এখন ব্রাজিলে না, এখন মিয়ানমার। আগে ছিল ব্রাজিল, তার মানে ব্রাজিল হবে না। ওষুধ রপ্তানি করে বেশি মিয়ানমার হবে, ব্রাজিল হবে না। আপনাদের একটা কনফিউশন যে মিয়ানমার কেন হবে, কিন্তু এগুলাই যে কেন হবে মানে হয়েছে ভাই। একটা বিষয়, সেটা হলো 21 নম্বর। চীন বেশি আমদানি করে কোন দেশ থেকে? দেখি তাইওয়ান নাকি ইউএসএ? হ্যাঁ, একটা সময় ইউএসএ থেকে বেশি আমদানি করতো, তাও অনেক আগে। যদি তাইওয়ান অপশনে না থাকে তাহলে আপনি ইউএসএ দেখাতে পারেন। অর্থাৎ সবচেয়ে বেশি আমদানি করে তাইওয়ান থেকে, এরপরে ইউএসএ থেকে। অর্থাৎ তাইওয়ানের পরে ইউএসএ, ইউএসএ এর পরে তাইওয়ান না, কারণ চীনের অনেক প্রতিষ্ঠান তাইওয়ানে নির্মিত এবং তাইওয়ান থেকে তারা আবার এখানে চীনের চাহিদার জন্য নিয়ে আসে। এজন্য তাইওয়ান যদি আলাদা করে থাকে, আপনি বলতে পারেন তাইওয়ানের মানে তাইওয়ান আর চীনের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্ক হলো চীন মনে করে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, আর তাইওয়ান মনে করে সে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। শুধুমাত্র মানসিক দূরত্ব, এছাড়া কিছু না। তাইওয়ানের সাথে যদি কেউ রিলেশন চীনকে ডেনিয়ে করে থাকে, তাহলে চীন তাকে থ্রেট মনে করে। আপনারা দেখছেন গত বছর ইউএসএ তাইওয়ানের যে প্রথম মহিলা প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প, 17 সালে কথা বলি, আগে মানে 16 সালে যখন সে প্রেসিডেন্ট ইলেকশন জয়লাভ করে, তখন ফোন দিয়ে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে, মহিলা প্রেসিডেন্ট, প্রথম নারী প্রেসিডেন্ট, তার সাথে ফোন দিয়ে 38 মিনিট কথা বলছে। 38 মিনিট কথা বলছে ট্রাম্প শপথ নেওয়ার আগে। আর এটাকে চীন বলছে যে থ্রেট ফর আওয়ার সভারেনিটি, তার সার্বভৌমত্বের প্রতি হুমকি। 38 মিনিট কথা বলছে। এখন তাইওয়ানের প্রেসিডেন্ট জিজ্ঞেস করলে বলবো যে আমাকে তো ডোনাল্ড ট্রাম্প ডিস্টার্ব করে। ডোনাল্ড ট্রাম্প তাকে ডিস্টার্ব করছে। মানে তাইওয়ান, তাদের মধ্যে মানসিক একটা সম্পর্ক, এছাড়া কিছুই না। সেক্ষেত্রে তাইওয়ান অপশনে থাকলে অন্য কেউ উত্তর হবে না। নেক্সট কোয়েশ্চেন, কনফিউশন নাম্বার 22। জাতীয় প্রতীকে যে তারকাগুলো দেয়া, তা দিয়ে কি বোঝানো হয়? লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা নাকি মূলনীতি? গুড, খুব ভালো প্রশ্ন। জাতীয় প্রতীকে 4টি তারকা দ্বারা কি বোঝানো হয়? একটা হলো লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা, ওইটা দেশ না, একটা হলো জাতীয় লক্ষ্য ও
উচ্চাকাঙ্ক্ষা। আপনারা যারা এখন ধরতে পারেন না, পরে আবার একটু রিপ্লে দেখলে পড়াও হয়ে যাবে, লেখাও হয়ে যাবে। জাতীয় উচ্চাকাঙ্ক্ষা, আর একটা হলো সংবিধানের মূলনীতি। এখন দেখেন, অনেকে বলে থাকেন জাতীয় লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা, কোন একটি সংবিধানের বইতে এটা লেখা ছিল। ব্যাখ্যা দেখেন, প্রতীকের মধ্যে জাতীয় প্রতীক যেন কোনো কথা না, 4টি তারকা দ্বারা। আর আমাকে বলেন জাতীয় লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা 4টা থাকবে কেন? জাতীয় লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা এখানে 4টা বলেন, যে 4টা বুঝলেন না? তারকা তাহলে 4টা তো দেওয়ার দরকার নেই, স্টার দিয়ে রাখছে যেখানে লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা। লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা 4টা কি আপনি বলেন? বেসিক্যালি এটা হবে না আমাদের। আপনি দেখবেন আওয়ামী লীগের পতাকা দেখছেন কেউ? আওয়ামী লীগের পতাকায় দেখবেন, আওয়ামী লীগের বিএনপির পতাকা কিন্তু সেম, এরাও লাল সবুজ, এরাও লাল সবুজ, লাল সবুজ। কিন্তু দেখবেন এখানেও 4টা তারকা আওয়ামী লীগের পতাকায়, বিএনপির তারকা না, কিন্তু কেমন যেন একটু মানে তারকার মতো না। আপনি দেখবেন ওটা ইয়ার মতো, এই যে কলসের মুখ ভাঙলে যেরকমের না, মানে কলসের মুখটার মতো, এরকম মুখটাই একেবারে মুখটার মতো। এটা কি তারকাও যাচ্ছে নাকি? কিন্তু সায়েন্স 4টা। আমি বিএনপি নিয়ে গবেষণা করি না, আর একটা পরীক্ষা তো আসবে না, গবেষণার প্রয়োজনও নাই, এটা আমি বাদ দিই। বিএনপির পতাকা আমি এটা বাদ দিলাম, এটা আবার পরে আলোচনা করা যাবে। আমরা আওয়ামী লীগের পতাকায় তারকা চিহ্ন 4টা, এবং আওয়ামী লীগের পতাকায় তারকা চিহ্ন 4টা হলো 4টা মূলনীতির জন্য। আওয়ামী লীগের মূলনীতি কিন্তু 4টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এই 4টাই আওয়ামী লীগের মূলনীতি, এই 4টাই বঙ্গবন্ধুর সংবিধানের মূলনীতি, এবং এই 4টাই মূলনীতির জন্যই আমাদের জাতীয় প্রতীকে 4টি তারকা। এখন বল, আওয়ামী লীগের মূলনীতি কয়টা? 4টা। সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। সংবিধানের মূলনীতি 4টা বলে কিন্তু আওয়ামী লীগের মূলনীতি কিন্তু 4টা না। আওয়ামী লীগের মূলনীতি 4টা বলে সংবিধানের মূলনীতি 4টা, এবং সংবিধানের মূলনীতি 4টা বলে আমাদের জাতীয় প্রতীকে তারকা 4টা। এবং আমাদের শুধু জাতীয় পতাকা, জাতীয় প্রতীক না, আমাদের রাষ্ট্রীয় লোগো, সেখানেও কিন্তু 4টা তারকা। প্রতীক কিন্তু এরকম, পথের প্রতীক, পথের পয়সা, এটা মনে রাখবেন। মানে পয়সার অপর পাতা দেখবেন এরকমের, দুই পাশে 2টা ধান গাছ বলবেন, ধানের শীষ বলবেন না, ধান গাছ, দুই পাশে 2টা ধান গাছ, এবং দুই পাশে 4টি তারকা, মাঝখানে 3টি পাট পাতা। পাট মানে জুট, অনেকে পান মনে করে। এরকমের 6টা ঢেউ থাকবে, 4, 5, 6, এবং একটা শাপলা। এরকমই শাপলা, এরকমেরই, বুঝছেন? ঢেউ তো প্রচুর ঢেউ, এর জন্য শাপলা এরকম হয়েছে। এখানে একটা শাপলা, জাতীয় প্রতীকে শাপলা একটা, 2টা কি? ধান গাছ, 3টা কি? পাট পাতা, 4টা কি? তারকা। ও 5টা ঢেউ ভাই, ঢেউ 5টা, 5টা ঢেউ আর একটা শাপলা। শাপলার পাপড়ি মনে হয় 6টা। এটা হলো জাতীয় প্রতীক। একটা শাপলা, 2টি ধান গাছ, 3টি পাট পাতা, 4টি তারকা, 5টি ঢেউ, এটা শাপলা। দেখি একজন বলেন তো এটা কিসের ঢেউ? এটা কিসের ঢেউ? আমি ঢেউ বললাম, নদী, সাগর। 1 এবং 2 আপনারা উত্তর করেন, নদী, সাগর কিসের ঢেউ? আমি দেখবো আপনাদের উত্তর। জাতীয় প্রতীক কি কিসের ঢেউ? নদীর ঢেউ নাকি সাগরের ঢেউ? নদী, সাগর, কোনটা হবে? একজনে বলছেন পাপড়ি 7টা, আচ্ছা ঠিক আছে, উনি গুনে বলেছেন। একজনে বলছেন সাগরের ঢেউ, একজন বলছেন আওয়ামী লীগ উন্নয়নের ঢেউ, একজন বলছেন নদী, রিভার, নদী।
ইন্টারেস্টিং বিষয়, এটা নদীর ঢেউ না, সাগরের ঢেউ না। আপনারা জীবনে দেখছেন যে নদীর মধ্যে শাপলা ফুল ফুটছে, সাগরের মধ্যে শাপলা ফুল ফুটে, এটা হলো বিলের ঢেউ। আরে এটা বিলের ঢেউ ভাই। নদীর মধ্যে শাপলা ফুল ফোটে না, সাগরের মধ্যে ফোটে না। নদীর মধ্যে যদি শাপলা ফুল ফোটে তো ওটা নদী থাকে না, বা তখন ওটাকে বলা হয় তখন বাও, অর্থাৎ পুরাতন নদীর গতিপথ, সেটাকে বলা হয় বাও। এই প্রতীক, জাতীয় প্রতীক, এটা এরা ব্যবহার করতে পারে শুধুমাত্র প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট। এই দুইজন ছাড়া জাতীয় প্রতীক ব্যবহার করতে ব্যক্তিগতভাবে কেউ পারবে না। এবং এরা যদি কেউ ব্যবহার করে তাহলে তার 1 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা। সরি, 1 মাসের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা। 1 মাসের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা। জাতীয় প্রতীক শুধুমাত্র প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার ব্যবহার করতে পারে, অর্থাৎ পি ফর প্রাইম মিনিস্টার, পি ফর প্রেসিডেন্ট, পি ফর পয়সা, পি ফর প্রতীক। কনফিউশন নাম্বার 23, সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায়? ভালো প্রশ্ন। সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? আপনাদের কাছে অনেক তথ্য আছে। কেউ কেউ বলে উয়ারি বটেশ্বর, আর একজনের কাছে সুন্দরবনের খাজুরিয়া। সুন্দরবনের খাজুরিয়া। দেখেন, উয়ারি বটেশ্বর আগে ছিল 2007-8 সালে। উয়ারি বটেশ্বরে পদ্ম মন্দির পাওয়া গেছিল, লোটাস টেম্পল। এই উয়ারি বটেশ্বর নরসিংদীতে। এই উয়ারি বটেশ্বর একটা বন্দর ছিল, বড় একটা, মানে পুরাতনতম, প্রাচীনতম একটি নদী বন্দর ছিল উয়ারি বটেশ্বর। এবং সেখানে লোটাস টেম্পল বা পদ্ম মন্দির পাওয়া গিয়েছিল সেই 2007-8 সালে। আর সুন্দরবনের খাজুরিয়ায় 2018 সালে 1500 বছরের পুরনো মানব বস্তির সন্ধান পাওয়া গেছে। মানব বস্তির সন্ধান। এখন বলেন, সর্বশেষ প্রত্নতাত্ত্বিক বললে কি ওয়ারি বটেশ্বর আমি দাগাবো? কখনোই না। এই জন্যই কোশ্চেন বুঝতে সুন্দরবনের খাজুরিয়া উত্তর দেয়। এজন্য কি করতে হবে? সুন্দরবন কোশ্চেন বই করতে হবে, বেশি বেশি কোশ্চেন বই করতে হবে, এবং বন্ধু বান্ধব সবাইকে বলতে হবে যে বইটা যেন ভালো করে পড়ে। যদি কারো উপকার হয়ে থাকে তাহলে কোশ্চেন বই নিয়ে পোস্ট দিবেন যে সবাই কোশ্চেন বইটা পড়েন। বইটা আসলে কিন্তু ভালো, খুবই স্মার্ট একটা বই। টুকটাক কিছু সমস্যা আছে, তাতে আমি সমাধানগুলো দিচ্ছি, এবং প্রতিদিনই আপডেট করে পরের এডিশন সব ঠিক করে দেওয়া হচ্ছে। অনেকের বইতে দেখবেন কোনো কারেকশনই নেই, কারণ অনেকের বইতে দেখবেন কারেকশন করা হয়ে গেছে, হয়তো কলম দিয়ে, নয়তো ইয়া করা। যাই হোক, বইটা খুব ভালো কোশ্চেন বই। এবং আপনাদের মনে আছে কিনা, আগামী 31 আগস্ট মেগা টেস্ট, কোশ্চেন বইয়ের মেগা টেস্ট 50 নম্বরের পরীক্ষা হবে, এবং সেখানে শীর্ষ 20 জনকে বেসিক ভিউ 41তম প্রিলি গিফট করা হবে ইনশাআল্লাহ। বেসিক ভিউ কবে আসবে পরে বলা হবে। ওকে, উয়ারি বটেশ্বর হবে না, সুন্দরবনের খাজুরিয়া হবে। এখানে 18 সালে 1500 বছরের পুরনো মানব বস্তির সন্ধান পাওয়া গেছে। কনফিউশন নাম্বার 24, আমপান কবে আঘাত হানে? আমপান কবে আঘাত হানে? এটা আসলে আমাদের ভুল হয়েছিল, 19 মে নাকি 20 মে। কোশ্চেন টু 19 মে দিছিল, এটা ভুল হয়েছে, আসলে 20 মে। আমপান আঘাত এনেছে 20 মে। আঘাত এনেছিল রাত্রিবেলা, তা আমি ভাবছিলাম যে হয়তো 19 তারিখ রাতে শুরু হয়েছে, 20 তারিখ সকাল পর্যন্ত গিয়ে ঠেকছে। আসলে 19 তারিখ ওটা কলকাতায় ছিল, 20 তারিখে আমাদের এখানে আসছে, এবং আস্তে আস্তে কিন্তু বিকাল হয়ে গেছিল, রাতও হয় না, ভোরের পরে আসছিল। আমফান 20 মে আঘাত হয়েছে। আমফান যখন আঘাত হানে তখন আমি বরিশালে ছিলাম, ব্যাপক ইয়া ছিল। যাই হোক, আমাদের এর মধ্যে যায় নাই, এটা আমাদের ভাগ্য ভালো।
তাহলে আমপান आगाथन से 20 में। कंफ्यूजन नंबर 25, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি? গ্রুপে এ নিয়ে আমার একটা পোস্ট আছে। অঞ্চল আপনাদের কারো কাছে মনে হয় 9টি, কারো কাছে মনে হয় 8টি। আসলে 2019 সালের 5 আগস্ট এর আগে এই অঞ্চল ছিল ভারতের 7টি। 5 আগস্ট যখন জম্মু ও কাশ্মীর যখন প্রদেশ থেকে অর্থাৎ 29টি প্রদেশ থেকে একটা প্রদেশকে ছুটে দুটি, জম্মু কাশ্মীর একটা এবং লাদাখ, এই দুইটা জম্মু কাশ্মীর মিলে একটা, লাদাখ আর একটা, এই দুটি যুক্ত হয়, তখন 5 আগস্ট 2019 থেকে হয়ে যায় 9টি। অর্থাৎ 7টি ছিল, জম্মু কাশ্মীর একটা, 8ম, লাদাখ একটা, 9ম। কিন্তু গত 26 জানুয়ারি 2020 এই দিনটা একটা মানে দুটিকে মিলে অর্থাৎ দিউ এবং আরেকটা কি যেন ভুলে গেছি, এই দুইটা অঞ্চলকে একত্র করে একটা করা হয় এবং তখন থেকে 8টি, অর্থাৎ 26 জানুয়ারি 2020 থেকে 8টি। উত্তর হবে 8টি, 9টি হবে না। 9টি ছিল 5 আগস্ট 2019 থেকে 25 জানুয়ারি 2020 পর্যন্ত। এই মাঝখানে 5-6 মাস 9টি ছিল। তো যা হোক 8টি হবে কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা খুব দ্রুত শেষ করে দিচ্ছি। 26 নম্বর, কনক্লুশন নম্বর 26, শিক্ষা বোর্ড কয়টি? শিক্ষা বোর্ড কতটি? কারো কাছে মনে হয়েছে 10টি, কোশ্চেন বলছে 11টি। 10টি হবে না, 11টি হবে, কারণ সর্বশেষ ময়মনসিংহ যুক্ত হয়েছে। ময়মনসিংহ যেহেতু সর্বশেষ বিভাগ, অনেক কিছুই ময়মনসিংহ সর্বশেষ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা বা 10ম শাখা ময়মনসিংহ, পিএসসির সর্বশেষ আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহ, শিক্ষা বোর্ড সর্বশেষ ময়মনসিংহ, সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। অর্থাৎ কোনো কিছু যদি না পারেন তাহলে সর্বশেষ বললে ময়মনসিংহ দেখা দেবেন, উত্তর হয়ে যাবে। শিক্ষা বোর্ড আগে ছিল 10টা, এখন হলো 11টা। কনফিউশন নাম্বার 27, ব্রিটিশ বাংলায় ব্রিটিশ বিরোধী ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র বিদ্রোহ, সশস্ত্র আন্দোলন কোনটি? বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র আন্দোলন কোনটি? একটা হলো সিপাহী বিদ্রোহ, আর একটা হলো ফকির বিদ্রোহ। একটা সিপাহী বিদ্রোহ আর একটা হলো ফকির বিদ্রোহ। এখানে সশস্ত্র শব্দটা বলেছে, ফকির বিদ্রোহ হয় 1760 সালের দিকে, আর সিপাহী বিদ্রোহ হয় যেমন বক্সারের যুদ্ধ 1764, এই বক্সারের যুদ্ধে মীর কাসিমকে সহযোগিতা করেছিল ফকির সন্ন্যাসরা, আর সিপাহী বিদ্রোহ হয় 1857, 100 বছর পরে হয়। কিন্তু ও উত্তর হবে, বিকজ সশস্ত্র বলছে, ফকিরদের সশস্ত্র ছিল না। সিপাহী মানে সেনা, গোলন্দাজ মানে সেনা, এই সিপাহীরা হলো সেনা, তাই তাদের অস্ত্র থাকবে।
এটা হলো সশস্ত্র বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ হবে। আর প্রথম বিদ্রোহ যদি বলে সশস্ত্র শব্দ যদি না থাকে তখন ফকির সন্ন্যাসী বিদ্রোহ হবে। প্রথম বিদ্রোহ বললে ফকির বিদ্রোহ, প্রথম সশস্ত্র বললে সিপাহী বিদ্রোহ। কনফিউশন নম্বর 27, গড় আয়ু বেশি কার? গড় আয়ু বেশি কোন দেশের? আপনাদের কাছে আছে মোনাকো আর আছে জাপান। সারা জীবন পড়ছেন জাপান, আসলে এখন হলো মোনাকো। জাপান আগে ছিল। জাপান 84 বছর আর ওর 87 বছর, 87 89 বছর, মোনাকোর 89 বছর। আর আমাদের 2041 সালে এই বাংলাদেশের 80 বছর হবে গড়াই। 41 সালে যে রূপকল্প 2041 সেখানে বলছে আমাদের গড়াইয়ের লক্ষ্যমাত্রা 80 বছর, বর্তমানে আছে 72.6 বছর। 2020 সালে 72.6 বছর বাংলাদেশের, আর 41 সালে হবে 80 বছর। আমরা তারপর মোনাকোকে ছাড়াইতে পারবো না। মোনাকো অনেক ছোট একটা দেশ, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলো মোনাকো। এর আয়তন কত জানেন? 1.95 বর্গ কিলোমিটার, এটা হলো তাদের আয়তন। আর জনসংখ্যা হলো 30,000। তার মানে ভাগ দিলে প্রতি বর্গ কিলোমিটারে 15,000 মানুষ বসবাস করে। 15,000 মানুষ বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে, কারণ আয়তন 1.95 বর্গ কিলোমিটার। এখন বলেন তো মোনাকোতে 1.95 বর্গ কিলোমিটার আয়তন, 30,000 জনসংখ্যা। এরপরে আমরা দেখি খুব ভালো প্রশ্ন 28 নম্বর, গ্যাস ক্ষেত্র কয়টা? পোস্ট দিছিলাম এবং আমি কেউ বলে আর কেউ বলে 29টি। আমরা জুলাই মাসের 8 জুলাই মনে হয়, 8 জুলাই আমরা দেখেছি যে গ্যাস নিয়ে কাজ করে যে বাপেক্স, মোট 8টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন হয় এবং ওদের যে লিস্ট 28টি গ্যাস ক্ষেত্রের নাম আছে। গ্যাস ক্ষেত্র এই সিকালের নামটা অন্তর্ভুক্ত হয় না, হয়তো উপরে গ্যাস ক্ষেত্র কিন্তু 29টি গ্যাস ক্ষেত্র ফেসবুকে পোস্ট আছে। কনফিউশন নাম্বার 29, আমি গ্যাস ক্ষেত্রের কথা বলি 29টি রাষ্ট্র। কিন্তু আপনাদের কনফিউশন দুইটা, ইংল্যান্ড ফ্রান্স। সংশোধনী বাতিল করতে পারে হাইকোর্ট। এরপর সংবিধান থেকে পুরোপুরি বাদ দেওয়ার জন্য আরেকটা সংশোধনী হয়। হাইকোর্ট বাতিল করেছে 2 ফেব্রুয়ারি 2010, এই দিনটা বাতিল হয়। যদি সাংবিধানিকভাবে বাতিল হয়, সাংবিধানিকভাবে বাতিল এই 2011 সালের 30 জুন 15তম সংশোধনী হয়। এই 15তম সংশোধনী 52তম অনুচ্ছেদ আছে, সেটিকে বাতিল করা হয়। অর্থাৎ সাংবিধানিকভাবে বাতিল বললে হবে 2011, কথাটা লেখা নাই, মানে হাইকোর্ট বাতিল করেছে 2000। দেখেন এই ফ্রান্সে 1974 সালে এই বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বিডিএফ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম 1974 সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয় এবং এটাই 97 সালে কি হয়ে যায় প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ, এটাই 2007 সালে কি হয়ে যায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। প্রতিষ্ঠাতা ফ্রান্স। আর বিশ্ব ব্যাংক হলো
এর সভাপতি, কিন্তু আপনারা প্রতিষ্ঠাতা মনে করে বিশ্ব ব্যাংক সভাপতি মনে করেন প্রতিষ্ঠাতা। তার মানে বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতাকে ফ্রান্স, আর সভাপতি বললে হবে বিশ্ব ব্যাংক। দুটি প্রশ্ন, আপনারা যখন ক্লিয়ার দেখবেন তখন একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এটি একটু সমস্যা হচ্ছে, সমস্যা কি প্রশ্ন? বিপরীত বৈষম্য কি? সংখ্যালঘুদের সংখ্যালঘুদের বিপরীত বৈষম্য কাদের উপর প্রয়োগ হয়? কাদের উপর প্রয়োগ হয়? লঘুদের উপর, আর একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর। নেটওয়ার্ক আছে এখন? নেটওয়ার্ক একটু সমস্যা। তেত্রিশ নম্বর দেখেন তো, 33 নম্বর ক্লিয়ার। 33 নম্বর কাদের উপর প্রয়োগ হয়? সংখ্যালঘুদের উপর, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর। বৈষম্য লক্ষণ হলো কি? যে সংখ্যা গরিষ্ঠ যারা, তারা সংখ্যালঘুদের উপর, সংখ্যায় বেশি সংখ্যায় কম তাদের উপর একটা বৈষম্য। 34 নম্বর সাবমেরিন কোন মন্ত্রণালয়ের অধীনে? কোন শেষে বেসিক ভিউ নিয়ে কথা বলবো, সবার সাথে তো বেসিক ভিউ নিয়ে কথা বলবো। নেটওয়ার্ক না থাকলে হবে, একটু স্লো নেটওয়ার্ক। বিপরীত বৈষম্য কাদের উপর প্রয়োগ করা হয়? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর। সাবমেরিন কোন মন্ত্রণালয়ের অধীন? এটা হলো প্রতিরক্ষা। আর ডাক ও টেলিযোগাযোগে হবে সাবমেরিন কেবল। পঁয়ত্রিশ নম্বর ব্রিটিশ রানীর বাসভবন, এটা কি উইন্ডসর ক্যাসল আর বাকিংহাম প্যালেস? আপনাদের কাছে এই দুইটা নিয়ে কনফিউশন হয়। লাইট জ্বালাবে না, লাইট জ্বালাবে, লাইট জ্বালাবে, এটা মাথা না। ব্রিটিশ রানীর বাসভবন আসলে ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন হলো বাকিংহাম প্যালেস। রাজ পরিবার থাকে এখানে, রাজ পরিবারের বাসভবন। কিন্তু রানী থাকে উইন্ডসর ক্যাসেল, অর্থাৎ উত্তর হবে উইন্ডসর ক্যাসেল, এটা উত্তর হবে। বাকিংহাম প্যালেস হবে তখন যখন রাজ পরিবার বলবে, তখন বাকিংহাম প্যালেস হবে। ছত্রিশ নম্বর বৃহত্তর জেলা কতটি?
এই বৃহত্তর জেলা 17টি নাকি 19টি? আপনাদের মধ্যে একটি কনফিউশন। উত্তর হবে 17টি। 19টি ছিল 1971 সালে। 1971 সালে জেলা 19টি ছিল। কোন কোন বই যে 71 সালে যে কটা জেলা ওটাই মনে হয় বৃহত্তর জেলা, আসলে ভুল কথা। আপনার 47 সালে তো ভাগ হয়েছে, তখন তো 16টা জেলা ছিল। 47 সালে জেলা ছিল 16টা, 47 সালের পরে হয় 17টা। আপনি মনে রাখবেন 71 সালে 19টা, 1984 সালে 23টি থেকে 64টি হয়, অর্থাৎ 84 পর্যন্ত 23টা, 84 সালের পরেই হলো 64টা, অর্থাৎ বৃহত্তর জেলা 17টা হবে। 71 সালে বললো 19টি হবে, আর 1984 সালে হলো 64টা, যা এখন পর্যন্ত 64টি জেলা আছে। সাঁইত্রিশ নম্বর, মার্টিন লুথার কে ছিলেন? এক জায়গায় আছে ধর্ম সংস্কারক, যেটা কোশ্চেন ভিউতে আছে, আর আপনারা অনেকে মনে করেন নাগরিক অধিকার। নাগরিক অধিকার কর্মী। বিষয়টা হলো ধর্ম সংস্কারক যিনি, তার বাড়ি জার্মানি, এবং তার নাম মার্টিন লুথার। আর নাগরিক অধিকার কর্মী ইনি ছিলেন কিন্তু সেই 16 শতকের দিকে। নাগরিক অধিকার কর্মী হলেন মার্টিন লুথার কিং জুনিয়র। এই মার্টিন লুথার কিং জুনিয়র একজন মার্কিন নাগরিক, যিনি 1963 সালে যিনি আই হ্যাভ এ ড্রিম বক্তব্য দিয়েছিলেন, এবং যাকে 1967 সালে খুন করা হয়েছিল। এই মার্টিন লুথার কিং জুনিয়র উনি কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতা ছিলেন, এবং নাগরিক অধিকার কর্মী। উত্তর হবে ধর্ম সংস্কারক, কারণ মার্টিন লুথার, এখানে কিং জুনিয়র বললে হতো নাগরিক অধিকার কর্মী। ওকে, আমার যতগুলো মনে পড়েছে, আপনাদের প্রশ্ন যেগুলো মনে পড়েছে সেগুলো আমি আলোচনা করলাম। আর গ্রুপে তো আমি সবসময় আপনাদের উত্তর দিয়ে থাকি, যতটুকু পারি চেষ্টা করি। আর একটু আমাকে আপনাদের প্রতি একটু অনুরোধ, আমি আপনাদের বেসিক ভিউ বইটা নিয়ে অনেক কালক্ষেপণ করছি, অনেকবার অনেক ডেট দিয়েছি, আসলে পারিনি। আমি চরম ব্যস্ত থাকি এবং কাজ খুব ভালো না হলে আমার দিতে করে না, মানে কাজ আমি দিতে পারি, এটা কেন যেন আমি পারি না। এখন টাইম চলে যায়, বই কিনে না, বই চলবে না। আসলে বেসিক বইতে আমারও বইটা বেরোলে তো আমারই লাভ, কিছু বই তো চললে আমার কাছে টাকা পয়সাও হবে, কারণ এখন এই লকডাউনের মধ্যে তো টাকা পয়সা নেই। এই বেসিক বইটি আমি 11 লাখ টাকার কাগজ কিনেছিলাম ফেব্রুয়ারি মাসে। সেই কাগজে কিন্তু আমার প্রায় অর্ধেক কাগজ আমার নষ্ট হয়ে গেছে। এখন এটাকে আবার খুব ভালোভাবে আবার কাগজগুলো আবার মানে একটা বড় ধরনের লুজার হচ্ছে আমি, কারণ এটা তো হলো আমার দেরি হওয়ার কারণে। সময় ছিল, এই জন্য আমি চাচ্ছি যে একটু ভালো করে, একটু বড় করে বা গুছিয়ে দিই, পড়তে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো বইটা এখন আমরা শেষ পর্যায়ে আসছি। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো এই গ্রুপে বারবার কবে বের হবে, মানে আমার বিরক্ত করে ফেলেন, তাই থাকি আলটিমেটলি কাজটা হয়। আপনারা প্লিজ আমাকে ইনবক্সে এবং হলো গ্রুপে অন্ততপক্ষে আগামী এই সপ্তাহটা একটু আমাকে একটু রিলিফ দিবেন। আপনারা অন্ততপক্ষে এই সপ্তাহটা আমাকে একবারও জিজ্ঞেস করবেন না যে ভাই কবে বের হবে, আপনাদের প্রতি রিকোয়েস্ট। আর গ্রুপে আমি একটু কম থাকবো, হয়তো বা 2-1টা পোস্ট দিব সেটা। আর হলো আপনারা 31 তারিখের পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। কোশ্চেনগুলো যত বেশি পরীক্ষা দিবে তত ভালো। যদি পরীক্ষার্থী বেশি হয়ে যায় তখন আমি বেসিক গুলো এটা যে গিফটে আমি সংখ্যাটা বাড়াই দিতে পারি। তো আপনারা এটা ছড়াই দেন যে পরীক্ষা 31 তারিখে মেগা টেস্ট, 31 তারিখে পরীক্ষাটা দেবো ইনশাল্লাহ।
আর হলো আহ, আপনাদের আমার জানুয়ারি মাস থেকে একটা প্রাইভেট ব্যাচ ছিল, ওখানে তো আমি পড়াতে পারিনি, ওদেরকে এখন অনলাইনে পড়াচ্ছি। তো যারা আগ্রহী আছেন তারা, আমি গ্রুপে পোস্ট দিব শীঘ্রই, আগামী 1 তারিখের মধ্যে আপনারা ভর্তি কনফার্ম করবেন। ইনশাল্লাহ আমি বিকেলে ক্লাস নেব, 4টা থেকে 6টা বা 7টার মধ্যে আমি ক্লাস নিলে বিকালে নেব, রাতেও না সকালে, কারণ রাতে একটু নেটটা থাকে, সবাই নক দেয় তো একটু সমস্যা থাকে। বিকেলের দিকে একটু স্মুথলি ক্লাস নেওয়া যায়, আমি বিকালে ক্লাস নেব ইনশাল্লাহ। এবং এটা 1 তারিখ থেকে, সেপ্টেম্বর 1 তারিখ থেকে ক্লাস নেব। সপ্তাহে 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে, পরীক্ষা গণিয়ে আসলে 4-5 দিন হতে পারে। সপ্তাহে টানা ক্লাস নেব, 70 নম্বরে পড়াবো, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ভূগোল, সুশাসন পড়াবো এবং পরীক্ষা নেব ওই গ্রুপের মাধ্যমে। তো যাই হোক, আপনারা অনলাইনে যারা পড়তে চান আমার পোস্ট দেখে আপনারা অন্তর্ভুক্ত হতে পারেন। আর সবাই বাসায় পড়েন, খুব বেশি টাইম দেন, ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান, বাংলা এগুলোতে টাইম দেন, কারণ এগুলো বেসিক, কখনো চেঞ্জ হয় না। আর এমনভাবে পড়েন যেন আপনি পিডি দিয়ে 130 ক্যারি করতে পারেন। 130 হয়ে গেছে, রিটেন পড়া শুরু করে দিবেন। পিডি রেজাল্ট দিতে 1.5 মাস 2 মাস লেট হয়, আপনি এর মধ্যে পিডি রিটেন করতে পারেন, যেন কনফিডেন্টলি পরীক্ষা দিবেন। এবং যত পারেন পৃষ্ঠা উল্টান, যত পারেন পড়েন, এবং ইনশাল্লাহ আমি, আমার যতটুকু বিশ্বাস, পরীক্ষা আমার বিশ্বাস ইনশাল্লাহ যে ডিসেম্বরও হবে না, ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই কম, হয়তো বা জানুয়ারি মাসে চলে যেতে পারে। তো টেনশন করার দরকার নেই, পড়েন পড়েন। আমি ওই 4টা সাবজেক্টে বস হয়ে যান, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান। বাংলায় প্রচুর ছাকা নম্বর পাওয়া যায়, রিটেনে, লিটারেচার শর্টকাট লেখা যায়। এবং এখন যত বেশি পিডি প্রস্তুতি ভালো হবে, তত বেশি আপনি রিটেন পরীক্ষা ভালো দিতে পারবেন, কারণ রিটেনের প্রস্তুতিটাও একটু সংক্ষিপ্ত হয়, সংক্ষিপ্ত প্রশ্ন হয়। এখন কেউ গান বাজনা শুনতে চায় না, বেশি পড়তে চায় না, বেশি বেশি লিখতে চায় না, লেখা পড়তে চায় না, খাতা দেখলে শর্টকাট দেখে যেন নম্বর দিতে পারে, সেভাবেই আগাচ্ছে। তো আপনি পিডি প্রিপারেশনটা খুব ভালো হবে না। এবং ইংলিশ, ইংলিশ যত পারেন গ্যাপটা থাকলে গ্যাপটা ফিল আপ করে ফেলেন, ইংলিশ গ্যাপ ফিল আপ করবে। ইংলিশ পরীক্ষা ভালো না হলে আপনি কিন্তু চাকরি পাবেন না। এবং প্রচুর সার্কুলার হবে, 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে, যেখানে সরকারের লক্ষ্য 75 লাখ চাকরি দিবে, 75 লাখ কর্মসংস্থান করবে আগামী 5 বছরে। এজন্য সরকারের প্রজেক্ট, বিভিন্ন প্ল্যান রয়েছে। এবং 21 থেকে 41 পর্যন্ত দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 20 বছরের জন্য ঘোষণা করেছে সরকার। তার মানে আশা করা যায় প্রচুর নিয়োগ হবে, জাস্ট আপনি প্রস্তুতি গ্রহণ করেন। থ্যাংক ইউ, দোয়া করবেন। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে আমি একটু 2 মিনিট টাইম নেই, আমি আপনাদের উত্তর দেব। হ্যাঁ, ভিডিওটা কি গ্রুপে থাকে? অবশ্যই ইনশাআল্লাহ আমরা সেভ করে দিচ্ছি। আপনারা যদি পারেন শেয়ার করে দেন। আর যেভাবে লিখছি এভাবে আপনারা ক্লাসে বলছি এভাবে নোট করে ফেলেন। আর তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা আপনারা গ্রুপে পোস্ট দিবেন। ওকে, দেখতে পাচ্ছি না কেন? ওকে, আপনারা আল্লাহ হাফেজ। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল, 10 এপ্রিল দেখাবে, 10 এপ্রিল ঘোষণাপত্র জারি করা হয়েছে, জারি হয়েছে 17 এপ্রিল পাঠ করছে, কিন্তু জারি তো 10 এপ্রিল হয়েছে। আর ঘোষণাপত্র জারি হওয়া মানে ওখানে গণপ্রজাতন্ত্রের কথাটা উল্লেখ আছে, তার মানে 10 এপ্রিল দেখাবে, 17 এপ্রিল না। যদি 10 এপ্রিল অপশনে না থাকে, কাঁচা হাত কোশ্চেন করলে থাকবে না, তখন আপনি 17 এপ্রিল দেখাতে পারেন, কিন্তু উত্তরটা হলো 10 এপ্রিল। আব্দুল আজিজ বলছেন ভেরি ইন্টারেস্টিং ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখনো রয়েছেন, অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ হাফেজ। সেভ প্লাস শেয়ার, ব্যাকে যাস না।